তখন কে কোথায় ছিল? ওর দরকার ছিল একটা মিথ্যা মামলা করে দিয়ে হয়রানি করা। যে কোনো মূল্যে রাজধানী ঢাকায় বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে আওয়ামী লীগ। আগামী 15 এপ্রিল ঢাকায় হাজার হাজার মানুষ জড়ো করার পরিকল্পনা করছে দলটি। আপনাদের দেশে আইনের শাসন বলে কিছু আছে? আইন তো আজ লজ্জিত, নগ্ন। এই সরকারের অধীনে দেশের শাসন ব্যবস্থা লজ্জিত, নগ্ন, শ্লীলতাহানি হয়ে গিয়েছে আইনের শাসন। পারসিকিউশন করার কোনো মানে থাকতে পারে না। আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ দল না এবং নিষিদ্ধ হওয়া সম্ভবই না, যে দলটি বাংলাদেশকে জন্ম দিয়েছে। কিন্তু যখন রাইট অফ লিগাল রিপ্রেজেন্টেশন ডিনাই করা হয়, তখন মানুষকে তার মৌলিক আইনি যে অধিকার, ফেয়ার ট্রায়াল, তা থেকে তাকে ডিনাই করা হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত যে সকল আইনজীবীদেরকে লাগাতার হয়রানি করা হচ্ছে, তাদেরকে তাদের দলের ক্লায়েন্টদেরকে রিপ্রেজেন্ট করা থেকে ডিনাই করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হবে, মুফাজ্জল ইসলাম তিনি এই কথা বলতেছেন। দর্শক শ্রোতা, তিনি শুধু যে এই কথা বলতেছেন এমনটাই নয়। আগামী 15 এপ্রিল সকলে রেডি হয়ে থাকেন। আওয়ামী লীগ যে কোনোভাবেই বাংলাদেশে ব্যাক করবে এবং ঢাকা শহরে তারা একটি বড় সড়ো মিটিং করতে যাচ্ছে, মিছিল করতে যাচ্ছে এবং তাদের যে নেতাকর্মী তারা সকলে মিলে একত্রিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের জন্য বেশ কিছু সুখবর আছে। যারা আওয়ামী লীগ ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি, পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখলে পরে অনেক কিছু জানতে পারবেন আগামী দিনে আওয়ামী লীগের প্ল্যান কি হতে চলেছে এবং এই বিষয় নিয়ে আরও মুফাজ্জল ইসলাম তিনি কি বলছেন, তার নেতাকর্মীদের কি করা উচিত, শেখ হাসিনার কি করা উচিত, সব কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। চলেন আমরা এক এক করে ভিডিও স্ক্রিনে দেখে আসি। আসাদুজ্জামান আসাদ ও তার ঘনিষ্ঠ সহযোগী দেলোয়ারের সহযোগিতায় এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চান জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এসি বাণিজ্যের সাথে সম্পৃক্ত মালিক ও শ্রমিকদের অধিকার আদায়ের নামে এই জমায়েত করার পরিকল্পনা রয়েছে তাদের। এমন সব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। আসাদ সাহেব উনি হচ্ছেন আওয়ামী লীগ করেন। এই আসাদ সাহেব হয়তো দেলোয়ার সাহেব এই দুজন মিলে এই 15 তারিখে দেশের বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে লোক আইনা দেশে একটা অশ্লীলতা তৈরি করার চেষ্টা করতেছে। এটা কেন মনে হচ্ছে? কারণ এই যে আসাদ সাহেবও উনিও আওয়ামী লীগের, আর দেখেন ভাই এই যে দেলোয়ার সাহেব উনিও হচ্ছেন আওয়ামী লীগের ছিলেন, কারণ ওনার বাবা কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। দেলোয়ারের এমন ঘোষণায় শঙ্কিত রয়েছেন এসি শ্রমিকরাও। দেলোয়ার তাদের অধিকারের কথা বলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করতে পারে বলে ধারণা তাদের। কথাগুলো কেটা কেটা কইছে যে মামলা উঠায় করতে বসতে হইব সবাই, শুধু আপনারটা আমি কথা দিছি আপনারে, আপনারটা শুধু ঠিক থাকবো। আপনার কিছু টাকা পয়সা লাগবো, আপনার অনেকেই দিতেছে, আর আমি নিজেও মনে করেন যে কিছু কিছু দিব দিয়া আমাদের এই যে আতিক ভাই দোকানে বেশি একজন লোক আছে মুকুল ভাই আমরা কয়েকজনে মিলে এগুলা করতেছি আর কি, বুঝছেন। যে দেলোয়ারের মাধ্যমে আওয়ামী লীগ এমন পরিকল্পনা করছে তার পরিচয় নিয়েও ধোঁয়াশা রয়েছে বিভিন্ন মহলে। কখনো আওয়ামী লীগ নেতা, কখনো বিএনপি, কখনো বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, এরকম নানা পরিচয়ে পরিচিত তিনি। বাণিজ্যেও তার জুড়ি নেই। দলীয় পরিচয়ে বাণিজ্য করছেন গত 15 বছর ধরে, তারপর বাণিজ্য করেছেন সমন্বয়ক পরিচয়ে। নিজেই মামলা দেন, আবার নিজেই অর্থের বিনিময়ে মামলার আসামি থেকে বাদ দেন। এখন বাণিজ্যের চেষ্টা করছেন বিএনপি পরিচয়ে। আসাদ মিয়া এটা বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল, আপনি যদি বলেন যে আন্তর্জাতিক মাফিয়া বা আন্তর্জাতিক লেভেলের সন্ত্রাসী থাকে না, টিভি চ্যানেলে দেখায় না সিনেমার মধ্যে, আসাদ মিয়া হইল গা আন্তর্জাতিক লেভেলের একজন খেলোয়াড়। হ্যাঁ, তা আন্তর্জাতিক লেভেলের একজন খেলোয়াড় রে মনে করেন যে সে মনে খেললে দিব, এটা কি এরকম হইতে পারে? তারে খেলতে হইলে ওইরকম খেলোয়াড় লাগবে। খোঁজ নিয়ে জানা গেছে এই দেলোয়ার দীর্ঘদিন থেকে সম্পৃক্ত রয়েছেন এসি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামার সিন্ডিকেটের সঙ্গে। নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্রামার সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দেলোয়ার। গত স্বৈরাচার সরকারের প্রভাবশালী ব্যবসায়ী ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতা আসাদকে তিনি নিজের নেতা হিসেবে ইন্টারন্যাশনাল মাফিয়া মনে করে গর্ব করেন। দেলোয়ারের সঙ্গে এক ব্যক্তির ফোনালাপের রেকর্ড আসে প্রতিদিনের বাংলাদেশের কাছে। ব্রামার সাংগঠনিক বিষয় নিয়ে দেলোয়ার ওই ব্যক্তিকে হুমকি দেন। আমরা যতটুকু জানি ওর বাবা শ্রমিক লীগের নেতা, সেলিম রিফ্রিজারেশন নামে সাভারে একটা
প্রতিষ্ঠান আছে তার নামে এরকম মামলা দিছে। তারপরে আরো মিরপুরে একজন আছে, মিরপুর 12 নম্বরে একজন লোক থাকে কাছে, নামেও সে মামলা দিছে। মামলা দেওয়ার পরে তাদের কাছ থেকে এই হুমকি ধমকি দিয়ে, এবং ও এখনই সব কথা বলে যে সে জুলাই ফাইটার, তার সাথে কেউ লাগলে তার নামে মামলা দিয়ে দিবে। অভিযোগ রয়েছে গত সরকারের আমলে যুবলীগ নেতা পরিচয়ে দাপিয়ে বেরিয়েছিলেন দেলোয়ার। তার পিতা কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি কিশোরগঞ্জে হলেও থাকতেন সাভারে। সাভারে থেকে 24-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে যুবলীগ ছাত্রলীগের সঙ্গে যোগ দেন, আহত হন, কিন্তু পরবর্তীতে পোল্টি নিয়ে মিশে যান স্রোতের সঙ্গে। বৈষম্য বিরোধী আহত আন্দোলনকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেলোয়ার। সেই সঙ্গে সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন তিনি। দেলোয়ারের প্রতিবেশী জসিমউদ্দিন বলেন, আন্দোলন দমন করতে গিয়েই আহত হন দেলোয়ার। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছেন, আবার মামলা থেকে নাম বাদ দিতে চাঁদারও দাবি করছেন। 5 তারিখে আমি কক্সবাজারে ছিলাম, যে হোটেলে ছিলাম ওগুলো সব ডকুমেন্টারি আছে। ও তো আর জানে নাই যে কে তখন কে কোথায় ছিল। ওর দরকার ছিল একটা মিথ্যা মামলা করে দিয়ে হয়রানি করা। আমাকে বলে আপনি আমার 5 লাখ টাকা দেন, আমি এগুলো ঝামেলা শেষ করে দিই, কারণ আপনার বিষয়টা জটিল। আপনি এখানে আছেন হলো 4 নম্বরে, ঠিক আছে? আপনার বিষয়টা অনেক জটিল। আপনি জি 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 সরাসরি ফোনে কোনো কথা বলতো না, এবং হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাইতো। জসিমের এমন অভিযোগের সত্যতা নিশ্চিত করতে দেলোয়ার যাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন এবং সেখান থেকে নাম বাদ দিতে যাদের কাছে অর্থ দাবি করেছেন তাদের সাথে যোগাযোগ করা হয়। তারাও জানান একই কথা। কিশোরগঞ্জের আগস্টকে কেন্দ্র করে 4 আগস্টে বিভিন্ন আইনজীবীর চেম্বার আক্রমণ, ভাঙাভাঙি ইত্যাদিকে কেন্দ্র করে মামলাগুলো হয়েছিল, যার ভিতরে শুনলাম যে 94 জন আইনজীবী ওনারা আত্মসমর্পণ করে বেল নিয়েছেন। ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক। আমি মূলত আইনজীবী হিসাবে আমি চাই না যে আমাদের কোর্ট প্রেমিসেসগুলো সেখানে কোনো রকম রাজনৈতিক স্লোগান হোক, এটা আমি চাই না। আমরা দেখেছি যে এমনকি এজলাসে বসা বিচারপতিকে পর্যন্ত কটাক্ষ করে অনেক আইনজীবী নেতারা কথাবার্তা বলেন। এগুলো যারা করেন, হুমকি ধামকি দেন সিটিং জাজকে, আমি তার তীব্র নিন্দা জানাই। যেই দলেরই আইনজীবী হন না কেন, আইনজীবীরা ওনারা প্র্যাকটিস করবেন, ওনারা বিভিন্ন দলের সাথে অ্যাফিলিয়েটেড থাকতে পারেন, দ্যাটস ফাইন, কিন্তু আমরা আদালত প্রাঙ্গণকে আমরা পলিটিসাইজ করব না। যখন বিচারের বিষয় আসে, আমরা অনেক ক্ষেত্রে জানি যে বিচারকরা পর্যন্ত ওনারা পলিটিক্যালি মোটিভেটেড রায় অনেক ক্ষেত্রে দেন, যেটা ন্যাক্কারজনক। ইংল্যান্ডেও দেখবেন যে অনেকে কিউসি হন, এবং কিউসি হওয়ার ক্ষেত্রে অনেক ব্যারিস্টাররা তাদের কিউসি হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভিন্ন বলয় সেখানে কাজ করে, এই ওয়েস্টেও হয়। কিন্তু এর অর্থ এই নয় যে বিচারপতিকে অপমান করব বা অন্যান্য ফেলো লয়ার্সদেরকে আমরা আমাদের পলিটিক্যাল ডিফারেন্সের জন্য ফেলো কলিগদেরকে আমরা অপমান করব, বা সিনিয়রদেরকে অপমান করব, বা জুনিয়রদেরকে আমরা ছোট করে দেখব। যে এই কাজগুলো আসলে আইনি পেশার সাথে যায় না। আমরা যখন আইনি পেশায় থাকি, দেখেন অনেকেই আছে যখন কোর্ট প্রেমিসিসে আমাদের অনেক ক্লোজ, কারণ হচ্ছে আইনজীবীরা তারা এই কারণে ক্লোজ থাকে যে তাদের সঙ্গে দেখা হয়, আজীবন দেখা হয়, আমৃত্যু দেখা হয়, কারণ কোর্ট প্রেমিসিসে থাকতে হয়, যেটা অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে এটা হয় না অনেকটা। তাই আমাদের সঙ্গে একটা ব্রাদারলি ফিলিং থাকে। যেমন ধরুন, আমরা যারা ল পড়াশোনা করার পরে আমরা আদালতে দেখা হয়, বিশেষ করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তো বটেই, এছাড়া বিভিন্ন আদালত প্রাঙ্গণে আমাদের সারা জীবন দেখা হয়। তাই আমাদের ব্রাদারলি ফিলিংটা থাকা প্রয়োজন। আপনারা যদি কোর্টে যান, বিশেষ করে সুপ্রিম কোর্টে যান, দেখবেন সেখানে অনেক লয়ারদেরকে দেবেন যারা কখনো বিএনপি করতো, কখনো আওয়ামী লীগ করতো, কখনো জাতীয় পার্টি করতো, অনেকে জামাত করে, কিন্তু আমরা ওই সৌহার্দ্যটা যেন বজায় রাখি। খুবই দুঃখজনক যে এখানে এতজন আইনজীবীকে অ্যারেস্ট করা হয়েছে। আর তৃতীয়ত যে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের কোর্ট প্রাঙ্গণগুলো এখন যে অবস্থায় চলে গেছে, রাজনীতি এমন একটা পর্যায়ে চলে গেছে
যে আসলে এখন আর কোনো সুষ্ঠু পরিবেশ সেখানে নেই। অনেক সময় আমরা শুনেছি, আমাদের যেমন প্রখ্যাত আইনজীবী, উনি মারা গেছেন, ডক্টর জহির, উনি বলেছিলেন একবার যে জাজরা চেহারা দেখে রায় দেয়, হুইচ ইজ ভেরি ডিসগাস্টিং। অথবা কোন লয়ারের বাবা কে, কোন লয়ারের চাচা কে, এইসব দেখে অনেক বিচার করে রায় দেন, যেটা আসলে ঠিক না, এটা অন্যায়। অন্তত কোর্ট প্রেমিসেসগুলো এরকম হওয়া উচিত না। এখন যা শুনছি সেটা হচ্ছে, যদি শুনে কেউ, কোনো বিচারপতি, যে আওয়ামী লীগের সঙ্গে সামহাও কানেক্টেড, তাদেরকে সরাসরি বেল নাকচ। এখন লাগাতার মামলা দেওয়া হচ্ছে, হত্যা মামলা, যাকে তাকে হত্যা মামলা, ধরলেই হত্যা মামলা। হত্যা মামলা দেওয়া হয় মূলত বেলটাকে নিয়ে খেলার জন্য, যাতে পলিটিক্যালি খেলার জন্য এই হত্যা মামলাগুলি দেওয়া হয়। এবং হত্যা মামলা বিষয়টা একটা হাস্যকর হয়ে গেছে এখন, এবং আদালতের প্রতি শ্রদ্ধা নষ্ট হয় এতে। যখন একজন আইনজীবীকে একজন পুলিশ অ্যারেস্ট করে, এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে না। যে পুলিশ হচ্ছে অফিসার্স অফ দ্য ল, এবং আমরা লয়ার হচ্ছে অফিসার্স অফ দ্য কোর্ট। আমাদের হাত করা পরিয়ে অথবা আমাদেরকে ধরে নিয়ে যে আদালতে আমরা প্রফেশনাল, সেখানে নিয়ে এজলাসে হাজির করবে, আদালত প্রেমিসেস হাজির করবে, লজ্জাজনক। আইনজীবীরা যদি এইভাবে পলিটিসাইজ হয়, তাহলে আলটিমেটলি আইনজীবীদের মধ্যে বাদারলি ফিলিংটা নষ্ট হয়ে যায়, এবং সেটা হওয়া আসলে উচিত নয়। তা হয় কি, যেহেতু সারা জীবন দেখা হবে একজন আইনজীবীর সাথে আরেকজন আইনজীবীর, এই বিটারনেস নিয়ে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে চাচ্ছে আওয়ামী লীগকে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যে দলই করেন না কেন, আমি কিন্তু আওয়ামী লীগ করি না বা কোনো দলই করি না, কোনো দলের পক্ষে কথাও বলতে চাই না। একটা কথাই বলতে চাই, নিরপেক্ষ থাকতে চাই। আমরা সাধারণ পাবলিক। আজকে আছি, হ্যাঁ, আজকে বিএনপির পক্ষে কথা বলবো, পরদিন বিএনপি ক্ষমতায় আসলো, এর পরশু দিনকা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এরপরে আমার বাস খাইতে হবে। ভাই, এইরকম বাংলাদেশের নোংরা রাজনীতি আমরা জড়াইতে চাই না। তবে আমরা নিরপেক্ষ থেকে সব দলই যেন বাংলাদেশটা অন্তত ভালো থাকে। আমার মতো খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, এরা যেন ভালো থাকতে পারে। আমাদের এই জন্য সকলের নিরপেক্ষভাবে কথা বলতে হবে। এখন আওয়ামী লীগ একটা দল, তারা যাই করুক না কেন, শেখ হাসিনা দুর্নীতি করছে, কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগ, ভাই, নামটা তো কোনো দুর্নীতি করে নাই, এই নামটা তো থাকতে হবে। আমরা আপনাদেরকে বলি, জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছিল, সেটার বিরুদ্ধে কিন্তু আমরা বলেছিলাম, কথা বলেছিলাম। জামাতকে কিন্তু নিষিদ্ধ করতে পারে নাই। জামাতকেই যদি নিষিদ্ধ না করতে পারি, তাহলে আওয়ামী লীগ যত বড় ফ্যাসিস্ট হোক না কেন, তাদেরকে কি নিষিদ্ধ করা সম্ভব? এটা করা হবে না। তো যাই হোক, এখন আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন। ধন্যবাদ।